আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আজকে আমরা পড়ব প্রাচীন রাজ্য ও শাসন। আমরা এর আগে পড়ছিলাম যে এই যে বাঙালি জাতির যে উদ্ভব ছিল, সেই উদ্ভব বা বিকাশ। আজকে আমরা পড়ব সেই বাঙালি যে প্রাচীন রাজ্য, এই বাংলা বা ভারতীয় উপমহাদেশের প্রাচীন রাজ্য ও শাসন। শাসন বলতে কি, কোন যুগে কে শাসন করছে, পাল শাসন কখন করছে, মৌর্য কিভাবে করছে, গুপ্ত, এগুলো আমরা জানতে হবে আমাদের। ওকে, আচ্ছা ঠিক আছে, অল ডান। আচ্ছা, আপনারা ধীরে ধীরে জয়েন করেন, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে আসে আলেকজান্ডার, গ্রিক শাসক বা গ্রিক আলেকজান্ডার। আচ্ছা দেখেন, আলেকজান্ডার দ্য গ্রেট, এই নামটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। তাহলে আলেকজান্ডারের জন্ম হয় মেসিডোনিয়ায়, মৃত্যু হয় হচ্ছে বেবিলন ইরাক। আর হচ্ছে সেনাপতি, আচ্ছা সেনাপতির নাম হচ্ছে সেলুকাস। দেখেন, আলেকজান্ডারের ব্যাপারে আমাদের যে তিনটা ইনফরমেশন জানতে হবে, যে আলেকজান্ডার কি, তার জন্ম হয় মেসিডোনিয়ায়, মৃত্যু হয় বেবিলন ইরাকে, এবং তার সেনাপতি ছিল সেলুকাস। এই তিনটা ইনফরমেশন জানলেই হবে। দেখেন, এগুলো ক্লাসে যদি আপনারা পারেন সঙ্গে সঙ্গে নোট করে নেবেন। আমি তো নোট দিব, তারপরে একটু নোট করার অভ্যাস করে নেবেন। আচ্ছা, বাকিদের কি অবস্থা, কোথায়? বাকিদের কোনো রেসপন্স পাচ্ছি না, বাকিরা কোথায়? আমাদের এই ব্যাচে 260-এর মতো স্টুডেন্ট, কিন্তু এখানে দেখি যে উপস্থিত থাকে অল্প কয়েকজন। আচ্ছা, এই আলেকজান্ডারের পর কি শাসন শুরু হয়? আলেকজান্ডারের পর শুরু হয় মৌর্য শাসন। আলেকজান্ডারের পর কোন শাসন শুরু হয়? মৌর্য শাসন। দেখেন, আলেকজান্ডারের ব্যাপারে আমাদের বেশি কিছু জানতে হবে না, জাস্ট আমরা জন্ম মৃত্যু আর তার বিখ্যাত সেনাপতি ছিল সেলুকাস, এটুকু জানলেই হবে। এখন আমাদের বাংলার শাসন শুরু হবে কি, এই গ্রেট বা হচ্ছে আলেকজান্ডারের পর কি হয়, মৌর্য শাসন শুরু হয়। এখন মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা, তারপরে হচ্ছে সেই বংশের সেরা শাসক কে ছিল, এই এডিশনাল ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমে আমরা বলবো যে প্রতিষ্ঠাতা, এই মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিল? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত, এবং এই চন্দ্রগুপ্তকে বলা হয় প্রথম রাজা। তাহলে এই মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা কে ছিল? চন্দ্রগুপ্ত। এখন এর যে মন্ত্রী, চন্দ্রগুপ্তের কার মন্ত্রী? এই যে চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিল, আচ্ছা দেখো, চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিল কৌটিল্য। এর কিন্তু আরো একটা নাম আছে, সেটা হচ্ছে চাণক্য। তাহলে এই যে মৌর্য যে শাসন বা মৌর্য যে যুগ, তার প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত এবং তিনি ছিলেন প্রথম রাজা। এবং এই চাণক্যের যে চন্দ্রগুপ্তের যে মন্ত্রী ছিল কৌটিল্য বা চাণক্য, এবং তিনি একটি বিখ্যাত গ্রন্থ লেখে, সেটা হচ্ছে যে কৌটিল্য অর্থশাস্ত্র।
কৌটিল্য অর্থশাস্ত্র, দ্য সায়েন্স অফ পলিটিক্স, দ্য সায়েন্স অফ পলিটিক্স। দেখেন তাহলে চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত এই যে কৌটিল্য বা চাণক্য কার মন্ত্রী ছিল? তাহলে কৌটিল্য বা চাণক্য মন্ত্রী ছিল কার? চন্দ্রগুপ্ত। এবং এই যে মন্ত্রী চাণক্য বা কৌটিল্য একটা বিখ্যাত গ্রন্থ লেখে, সেই গ্রন্থের নাম কৌটিল্য অর্থশাস্ত্র, দ্য সায়েন্স অফ পলিটিক্স। এটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখেন অভিসহকের পরীক্ষা শুধু অভিসহক না, এই যে 6টা পদ আছে সবগুলোর পরীক্ষাই হবে কোথায়? বলুন, সবগুলোর পরীক্ষাই হবে ঢাকায়। মহিলা বিষয়ক যে অধিদপ্তরের সবগুলো পরীক্ষায় ঢাকায় হবে। আপনারা চাইলে অফিস সহায়ক না, ওখানে কম্পিউটার লাগবে, অফিস সহকারীতে অফিস সহায়ক যে 400 কতটা পদ আছে সেখানে আবেদন করতে পারেন। ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনার পোস্টিং হবে নিজের জেলা এবং নিজের এলাকাতে পোস্টিং হয়ে যাবে। নিজের এই যে ইউনিয়ন সমাজকর্মী বা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেমন নিজের উপজেলাতে পোস্টিং হয়, ওগুলোর পোস্টিংও নিজের উপজেলাতেই হবে। সো চাইলে আপনারা আবেদন করতে পারেন। জয়া দাস, আপনি ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হবে। মরিও মুন্নি শেষ হয়নি তো, টপিক শেষ না হলে কিভাবে দিব? এখন এই যে প্রত্যেক দিন একই টপিকের উপর এই 2 পেজ 4 পেজ করে দিতে খারাপ লাগে, এই জন্য এটা শেষ হয়ে গেলে একবারে দিয়ে দিব, তাহলে আপনাদেরও ঝামেলা কম হবে। হ্যান্ডনোট দিয়ে দিব ক্লাস শেষ হয়ে গেলে। আর হচ্ছে পরীক্ষা সব ঢাকায় হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই মৌর্য শাসনের প্রথমে আমরা প্রথম রাজা কি বললাম, এখন আমরা এই যে মৌর্য শাসনে যে শ্রেষ্ঠ রাজা ছিল তাকে নিয়ে পড়বো। আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু সিরিয়াল করে নোট করে দিচ্ছি, আপনারা এইভাবে সিরিয়াল করে পড়বেন, বুঝতে পেরেছেন? সম্রাট অশোকের নাম কতজন শুনেছেন বলেন? সম্রাট অশোকের নাম কতজন শুনেছেন বলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। তাহলে সম্রাট অশোক কি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট? তিনি কি করে? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাহলে এই সম্রাট অশোক কি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি কি করে? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলে। আচ্ছা, কনস্ট্যান্টাইন কি দেখা যাচ্ছে লাস্টেরটা? আচ্ছা, দেখা যাচ্ছে না, আমি উপরে লিখতেছি। আচ্ছা, এই যে এটা মিশাই দিলাম। দেখেন, তাকে বলতে কাকে? সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। কনস্ট্যান্টাইন জিনিসটা কি? দেখেন, লর্ড কনস্ট্যান্টাইন একটা সম্রাট ছিলেন, তিনি মূলত রোমান সম্রাট ছিলেন, ক্যাথলিক বলে রোমান সম্রাট। তিনি কি করে? একটা সময় তিনি হচ্ছে তার ধর্ম ত্যাগ করে কি করে? বৌদ্ধ ধর্ম পালন করে, এবং বৌদ্ধ ধর্মে তার যে সম্রাট ছিল তার পৃষ্ঠপোষকতায় কি করে? বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে রূপান্তরিত করে। তার সময় তিনি অন্য ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে, কার কথা বলতেছি? লর্ড কনস্ট্যান্টাইনের কথা বলতেছি। তিনি অন্য ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে শিফট করে, এবং শিফট করার পর পৃথিবীব্যাপী মানে তার সাম্রাজ্যব্যাপী বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করে। সেম কাজটা কি করে? সম্রাট অশোক করে। সম্রাট অশোক কি করে? এই যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সে কি করে? ধর্মান্তরিত হয়। তাহলে কি হয়? সে অন্য ধর্ম থেকে সে কোন ধর্মে আসে? বৌদ্ধ ধর্মে আসে। বৌদ্ধ ধর্মে আসার পর সে কি করে? তার সাম্রাজ্যে এই যে হচ্ছে বৌদ্ধ ধর্মটাকে কি করে? সে প্রচারণা করে। এই জন্য তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কনস্ট্যান্টাইন কি? একটা বিখ্যাত রাজার নাম।
এবং তিনি কি করে, তিনি হচ্ছে ব্রাহ্মী লিপি পৃষ্ঠপোষকতা করেন, তিনি কি করেন, ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন। তারপর তিনি কি করেন, তিনি অশোক শিলা বা স্তম্ভ নির্মাণ করেন। তিনি অশোক শিলা বা স্তম্ভ নির্মাণ করেন। পরবর্তীতে অশোক শিলা বা স্তম্ভর নাম হয়ে হচ্ছে বেহুলার বাসর ঘর। আচ্ছা, বেহুলার বাসর ঘরের কথা বা কেউ যারা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে আছে সকলেই কিন্তু বেহুলার বাসর ঘরে গিয়েছিল, আমিও গিয়েছিলাম, কিন্তু বেহুলার বাসর ঘর সম্পর্কে সকলেই জানে মহেস্থানগড়ে। তাহলে এটা মূলত ছিল অশোক শিলা বা অশোক স্তম্ভ, যেটা নির্মাণ করে কে, সম্রাট অশোক। তাহলে সম্রাট অশোকের ব্যাপারে যে ইনফরমেশনগুলো অবশ্যই জানতে হবে। প্রথমত, তিনি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই জন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। কনস্ট্যান্টাইনকে একজন বিখ্যাত সম্রাট, রোমান সম্রাট। তিনি ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন। তারপরে কি করেন, তিনি অশোক শিলা বা অশোক স্তম্ভ নির্মাণ করেন, যে অশোক স্তম্ভ বর্তমানে বেহুলার বাসরঘর নামে পরিচিত। সম্রাট অশোকের ব্যাপারে এইটুকু জানলেই হবে। ঢাকায় গিয়ে মেয়েদের পরীক্ষা দেওয়ার সমস্যা, আসলে এটা তো কোনো সলিউশন না, তাদের কাছে এইটা কোনো সলিউশন না। কারণ তারা চায় পরীক্ষাতে আসবে, পরীক্ষা দিবে, এখন আপনার সমস্যা তারা তো বুঝবে না। অনেকে বলে যে একাডেমিক পড়াশোনা থাকে, আসলে আপনার একাডেমিক পড়াশোনা বা পার্সোনাল সমস্যার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা একটা সার্কুলার দিবে, আপনি গিয়ে পরীক্ষা দিতে পারলে দিবেন, না দিলে দিতে পারলে না দিবেন, তাদের মনোভাব এটা। আর একটা বিষয় হচ্ছে কি, যে এগুলোতে আবেদন করে খুবই কম। সারা ঢাকাতে এরকম 32, 33 বা 50,000 অ্যাপ্লিকেন্ট পরীক্ষা নিতে পারে। এখন একটা পোস্টে যদি আবেদন করে মাত্র 40,000, তাহলে সেটা তো শুধুমাত্র ঢাকাতেই পরীক্ষা নিতে পারবে, তাহলে কেন সারা বাংলাদেশে সেটার জন্য আবেদন করবে? আরেকটা বিষয় হচ্ছে, সারা বাংলাদেশে সিট দিতে গেলে অনেক ঝামেলা আছে, কেন্দ্র ম্যানেজ করতে হবে, প্রশ্ন সেফটি রাখা, অনেক কাহিনী আছে। আর এগুলো লিখিত পরীক্ষা, তো এগুলোতে অনেক ঝামেলা। তো নর্মালি হচ্ছে প্রাইমারি নিবন্ধন, ভালো করে শোনেন, প্রাইমারি নিবন্ধন, বিসিএস, এগুলো আর মাঝে মধ্যে দু একটা পোস্ট ছাড়া সবগুলো পরীক্ষায় ঢাকাতে হয়। এজন্য ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হবে। পোস্টিং তো ঢাকাতে হবে না, পোস্টিং তো আপনার এলাকাতে হবে, কিন্তু ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। একদিন গেলেন হাজবেন্ড সহ বা কাউকে নিয়ে গেলেন, গিয়ে কষ্ট করে পরীক্ষা দিয়ে আসলেন, চাকরি পেলে তো আর কষ্টটা থাকবে না। আচ্ছা, আমাদের মৌর্য শাসন শেষ, এখন আমরা করবো গুপ্ত শাসন। এখন আমরা কি করবো, গুপ্ত। জয়া দাস, আবেদন করেন, কষ্ট করে হলেও পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন করব গুপ্ত যুগ। তো গুপ্ত যুগ বা গুপ্ত শাসনামল প্রাচীনকালে স্বর্ণযুগ বলা হয়। কোন শাসনামলকে প্রাচীনকালে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত শাসন। এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে যে কোন শাসনামলকে প্রাচীনকালে স্বর্ণযুগ বলা হয়। তাহলে
গুপ্ত শাসনামলকে প্রাচীনকালে স্বর্ণযুগ বলা হয়। প্রথম রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত। তাহলে এই গুপ্ত যুগের বা গুপ্ত শাসনের শ্রেষ্ঠ রাজা ছিল কে? সমুদ্রগুপ্ত। আর তৃতীয় রাজা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। একটু চিন্তা করেন তো, প্রথম রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত আর তৃতীয় রাজা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় রাজা কে ছিল? আপনারা একটু বলেন তো যে দ্বিতীয় রাজা কে ছিল? প্রথম রাজা প্রথম চন্দ্রগুপ্ত, তৃতীয় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় রাজা কে ছিল? আর আমাদের এই যে শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ যে রাজা তিনি কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আচ্ছা, আবেদন আবেদন তো হচ্ছে শুরু হয় না এখনো। 8 তারিখ থেকে আবেদন শুরু হবে। 8 তারিখ থেকে আবেদন শুরু হবে, 28 জুলাই আবেদন শেষ। এই যে 8 থেকে 28 জুলাই, 8 থেকে 28 জুলাই। আচ্ছা, যাদের আবেদন করতে সমস্যা হবে আমাকে নক দিবেন, আমি আবেদন করে দিব। অনেকে আবেদন করে দিছিলাম সমাজসেবাতে, তো যাদের ইনফরমেশন দেওয়া আছে তারা নক করলে আর নতুন করে কিছু দিতে হবে না। আর যারা আবেদন কোনো ইনফরমেশন দেননি তাদেরকে অনেক কিছু দিতে হবে। যাই হোক, আবেদনের সময় আছে। আর স্বাস্থ্য সহকারীর পরীক্ষা নিজের জেলাতেই হবে। স্বাস্থ্য সহকারীর পরীক্ষা নিজের জেলাতে হবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করছিলাম যে দ্বিতীয় রাজা কে ছিল? দ্বিতীয় রাজা ছিল এই যে আমাদের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত। তাহলে প্রথম রাজা প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় রাজা সমুদ্রগুপ্ত, তৃতীয় রাজা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, এখন আমাদের সমুদ্রগুপ্তের ব্যাপারে আমরা কি জানলাম? তিনি কি ছিলেন? ভারতের নেপোলিয়ন ছিলেন, তাই না? এখন এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে আমাদের কিছু তথ্য জানতে হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের কি কততম রাজা? গুপ্ত বংশের তৃতীয় রাজা। এখন তার উপাধি ছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য বা সিংহবীর। তাকে কি বলা হতো? বিক্রমাদিত্য বা সিংহবীর। তার উপাধি কি ছিল? বিক্রমাদিত্য বা সিংহবীর। এখন তার সভাকবি ছিল কালিদাস। তার কি ছিল? সভাকবি কে ছিল? তার সভাকবি ছিল কালিদাস। এখন এই কালিদাস একটা বিখ্যাত গ্রন্থ লেখে। কালিদাস কি করে? একটা বিখ্যাত গ্রন্থ লেখে। সেই গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত কাব্য। সেই গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত কাব্য। দেখেন, এই যে কালিদাস কার সভাকবি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এবং তিনি একটা বিখ্যাত কাব্যগ্রন্থ লেখে। দেখেন, সেই সময় কিন্তু গল্প ছিল না, কবিতা ছিল। সেই সময় কি লিখতো? কবিতার মাধ্যমে সবকিছু বলতো। এই জন্য সবসময় কাব্যগ্রন্থ। আপনারা দেখবেন এই যে গল্পটা কিন্তু আধুনিক যুগের সৃষ্টি। এই যে কবিতা, সেই সময় যতগুলো মহাকাব্য থেকে শুরু করে যা কিছু সৃষ্টি হয়েছে সবগুলোই ছিল কবিতার মাধ্যমে। দেখেন না, এই যে রামায়ণ বলেন, মহাভারত বলেন, বা হচ্ছে তার আগে যে সকল গ্রন্থ তৈরি হয়েছে সবগুলোই কি কাব্যগ্রন্থ। বড় বড় হচ্ছে মহাকাব্য, নামই ছিল কি? মহাকাব্য। দেখেন, নাম থাকতো কি? মহাকাব্য। মহাকাব্য মানে এই কাব্য মানে তো কবিতা। আগে কিন্তু গল্প ছিল না, সব তারা তাদের মনের ভাব কবিতার মাধ্যমে প্রকাশ করতো। তাহলে কালিদাস একটা বিখ্যাত কাব্যগ্রন্থ লেখে, তার নাম হচ্ছে মেঘদূত কাব্য। বুঝতে পেরেছেন? এইখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে শূন্য আবিষ্কার করে আর্যভট্ট বা আর্যভট্ট। তিনি কি করে? শূন্য আবিষ্কার করে। দেখেন, শূন্য আবিষ্কার করে হচ্ছে আর্যভট্ট। তারপরে তিনি কি করে? তাকে বলা হয় পাটিগণিতের জনক। তাহলে তার সময় কি আর্যভট্ট ছিল, সে আর্যভট্ট কি করে? শূন্য আবিষ্কার করে এবং তাকে কি বলা হয়? পাটিগণিতের জনক। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামল সম্পর্কে আমাদের যেটুকু ধারণা রাখতে হবে, ফার্স্ট হচ্ছে উপাধি। তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য বা সিংহবীর। তার সভাকবি ছিল কালিদাস। যে কালিদাস একটা বিখ্যাত কাব্যগ্রন্থ লেখে, তার নাম মেঘদূত কাব্য। এবং তার সময় আর্যভট্ট তার সভাসদ ছিল। তিনি কি করে? শূন্য আবিষ্কার করে এবং পাটিগণিতের জনক বলা হয় তাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন, এগুলো কিন্তু একটু খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন?
যদিও আমি দিব, তারপর নোট করে নিয়ে সঙ্গে সঙ্গে পড়তে পারবেন, পড়াশোনা কখনো ফেলে রাখবেন না, বুঝছেন? একটু ট্রাই করবেন পড়ার। আর আমি যতটুকু পারি আপনাদের বুঝিয়ে দেবো, সাধারণ জ্ঞান আপনাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর আসলো গৌড় শাসন। আজকে কি নেট সমস্যা করতেছে? দেখেন, রাজা শশাঙ্ক এর গৌড় শাসনের প্রথম রাজা যে রাজা শশাঙ্ক, তাকে কি বলা হয়? তাকে গৌড়রাজ বলা হয়। গৌড়রাজ বলা হয়। তাহলে গৌড়রাজ কাকে বলা হয়? গৌড়রাজ বলা হয় রাজা শশাঙ্ককে। আচ্ছা, জয়া দাস, মহাকাব্য দুই প্রকার। আচ্ছা, দেখেন, এই যে গৌড়রাজ রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ। আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়ছিলাম কর্ণ সুবর্ণ, যেটা কোথায় ছিল? পরবর্তীতে মুর্শিদাবাদ। আচ্ছা, আমরা এর আগে পড়ছিলাম না যে যখন আমরা জনপদগুলো পড়ছিলাম, তখন কিন্তু আমরা কর্ণ সুবর্ণ পড়েছিলাম রাজধানী। তাহলে রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। পরবর্তীতে সেটা কি হয়? মুর্শিদাবাদ। আর এই যে রাজা শশাঙ্ক ছিল বাংলার প্রথম স্বাধীন নরপতি। নরপতি মানে কিন্তু রাজা বা সম্রাট। নরপতি মানে কিন্তু রাজা অথবা সম্রাট। আর এই যে গৌড় শাসন বা গৌড় রাজ্যটা ছিল কিন্তু স্বাধীন। গৌড় রাজ্যটা কি ছিল? স্বাধীন। এবং বাংলার প্রথম স্বাধীন নরপতি বা রাজা কে ছিল? রাজা বা সম্রাট শশাঙ্ক বা রাজা শশাঙ্ক। এরপরে আসে হর্ষবর্ধন। এরপর কে আসে? হর্ষবর্ধন। এবং হর্ষবর্ধন কি করে? এই যে তার রাজধানী, রাজা শশাঙ্কের সময় রাজধানী ছিল কি? কর্ণ সুবর্ণ। তিনি কর্ণ সুবর্ণ থেকে রাজধানী কি করে? স্থানান্তরিত করে। রাজধানী স্থানান্তরিত করে কোথায় নিয়ে যায়? কৌনিজে। দেখেন, এই নামগুলো এখন নাই, এগুলো আলটিমেটলি কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে তার সময় হিউয়েন সাং কি হয়? ভারতবর্ষে আসে। এখন এই হিউয়েন সাং কে ছিল? চীনা পরিব্রাজক। আসলে চীনা পরিব্রাজক গুলো কি? তারা বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই দেশ সেই যুগ বা সেই শাসন সম্পর্কে লিখত। তাহলে হর্ষবর্ধনের সময় রাজধানী কোথায় আসে? কৌনিজে আসে। এবং এই হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং কি ভারতবর্ষে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে কার সময় চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলাতে আসে, কার সময় আসে? রাজা হর্ষবর্ধনের সময়। লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আচ্ছা, উপরে লিখি। এবং তার সময় কি হয়? পৃথিবীর মধ্যে প্রাচীন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নাম কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। তার সময়ে কি পৃথিবীর মধ্যে যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কি হয়? গঠিত হয়। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে দুইজন কি ছিল?
দুইজন প্রফেসর ছিল। একটা ছিল হচ্ছে শিলভদ্র আর একটা হচ্ছে অতীশ দীপঙ্কর। দেখেন, তাহলে এই যে কার সময়, হর্ষবর্ধনের সময় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কি হয়, তৈরি হয়। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের দুইজন আচার্য, একজনের নাম হচ্ছে শিলভদ্র আর একজন হচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তারা সেই সময় কি ছিল, ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কি ছিল, আচার্য ছিল। আচার্য কাকে বলে, ভিসি কে বলে, ভিসির বাংলা হচ্ছে আচার্য। যাই হোক, চ্যান্সেলর ছিল। এখন এখান থেকে প্রশ্ন আসে যে শিলভদ্র কার সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিল, কার সময়, রাজা হর্ষবর্ধনের সময়। ওকে, তাহলে হর্ষবর্ধনের ব্যাপারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হর্ষবর্ধন কি করে, এই যে রাজা শশাঙ্কের সময় যে কর্ণ সুবর্ণের রাজধানী ছিল সেটা কোথায় নিয়ে যায়, কৌনিজে নিয়ে আসে। এখন কৌনিজে আনার পর তার সময় কি আসে, হিউয়েন সাং কি ভারতবর্ষে আসে। ভারতবর্ষে এসে কি করে, এই হিউয়েন সাং কে ছিল চীনা পরিব্রাজক। আচ্ছা, তারপরে এই হর্ষবর্ধনের সময় কি হয়, নালন্দা বিশ্ববিদ্যালয় গঠিত হয়, যেটা ছিল কি পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে দুইজন আচার্য ছিল। প্রথমজন হচ্ছে শিলভদ্র, এবং শিলভদ্রের স্টুডেন্ট ছিল অতীশচন্দ্র বা আতীশচন্দ্র শ্রীজ্ঞান। ওকে, অনুষ্ঠান হচ্ছে এখানে আসলে ওই যে থাকে না, ওই যে বিভিন্ন পীরের যে এগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, তো তারা এখানে মাইক বাজায় প্রোগ্রাম করতেছে, করলে আর কি করা যাবে। আচ্ছা, হর্ষবর্ধনের ব্যাপারে কি বুঝেছেন সবকিছু? হর্ষবর্ধন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হর্ষবর্ধন থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখেন, সম্রাট অশোক যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটা ইম্পর্টেন্ট হচ্ছে হর্ষবর্ধন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে মাৎসন্যায়। আচ্ছা, মাৎসন্যায় কতজন জানেন বলেন তো? মাৎসন্যায় কতজন শুনেছেন বলেন? মাৎসন্যায় অর্থ হচ্ছে যে বিশৃঙ্খলা, অরাজকতা। বুঝতে পারছেন? তাহলে মাৎসন্যায় বলতে কি বোঝায় বলেন? এই যে আমাদের চব্বিশের যে হচ্ছে আগস্টে শেখ হাসিনার পতন হইল, এরপরে প্রথম কয়েকদিন দেশের অবস্থা কেমন ছিল, আইন শৃঙ্খলা কেমন ছিল বলেন? সকলে বলেন তো, আইন শৃঙ্খলা কেমন ছিল তখন বলেন? আইন শৃঙ্খলা চরম অবনতি, বিশৃঙ্খলা, অরাজকতা। তাহলে এই যে মাৎসন্যায় অর্থ হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি, অবনতি হয়ে গেছে, অবনতি। আইন শৃঙ্খলার চরম অবনতি, বিশৃঙ্খলা, অরাজকতা। তাহলে এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর পুলিশরা যখন ফাংশন অফ করে দিল, তখন কি দেশের মধ্যে একটা চরম অরাজকতা তৈরি হয়ে গেছিল না, অল্প কিছুদিনের জন্য? তো সেম এই মাৎসন্যায় মানে হচ্ছে কি আইন শৃঙ্খলার চরম অবনতি, বিশৃঙ্খলা, অরাজকতা। আচ্ছা, আপনাদের রেসপন্স নাই কেন? আচ্ছা, এই মাৎসন্যায় ব্যাপারে যেটা জানবো, প্রথমে অর্থ জানলাম যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বিশৃঙ্খলা, অরাজকতা। এই সময়টা কত? 650 থেকে
750 খ্রিস্টাব্দ বা সাল, আমরা খ্রিস্টাব্দ লিখতে পারি। খ্রিস্টাব্দ কত? 650 থেকে 750 খ্রিস্টাব্দ। কত সময় ছিল? 100 বছর। যদি বলে যে কত শতক, তাহলে সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি। মাচ্ছন্নের ব্যাপারে আমাদের এই ইনফরমেশনগুলো জানতে হবে। প্রথমত এর অর্থ কি? আইন শৃঙ্খলার চরম অবনতি, বিশৃঙ্খলা, অরাজকতা। সময়টা কখন ছিল? 650 থেকে 750 খ্রিস্টাব্দ। কত বছর চলে? 100 বছর। যদি শতকে চাই, যে সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি। বুঝেছেন? আচ্ছা আচ্ছা, দেখেন মাচ্ছন্নয়ের পর আসবে হচ্ছে আমাদের পাল বংশ। দেখেন পাল বংশের সাথে কিন্তু বাংলার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পাল বংশ, যে বংশে কি চর্যাপদ লেখা হয়। পালেরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বুঝতে পেরেছেন? তারপরে করবো আমরা পাল বংশ। পাল বংশ, পাল বংশ ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসনামল। কত বছর? 400 বছর। তাহলে পাল শাসকেরা বাংলা শাসন করে কত বছর? 400 বছর। তাহলে পাল বংশ কি ছিল? সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসনামল। তারা সব থেকে বেশি সময় ধরে শাসন করে ভারতবর্ষ, এবং তাদের শাসনামল কত বছর ছিল? প্রায় 400 বছর। তারপরে এই পালরা কি ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মের অনুসারী। এবং সেই সময় কি হয়? চর্যাপদ লেখা শুরু হয়। চর্যাপদ লেখা হয়। দেখেন চর্যাপদ কি? চর্যাপদ মানে হচ্ছে যে বৌদ্ধ ধর্মের যারা সাধু আছে তাদের জীবন আচরণগুলো বা তাদের সাধন সঙ্গীতগুলোই কিন্তু চর্যাপদ। তাহলে পাল বংশে কি ছিল? সব থেকে দীর্ঘস্থায়ী বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল তারা, পাল শাসকরা। এবং তাদের কি হয়? এই যে চর্যাপদ লেখা হয় কোন বংশে? পাল বংশে। আচ্ছা, এই যে পাল বংশের প্রথম রাজা, দেখেন পাল বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা। তাহলে পাল বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠাতা ছিল সেই ছিল কি? প্রথম রাজা। আচ্ছা, তার নাম ছিল কি? গোপাল। আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল। দেখেন পাল বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা ছিল গোপাল, আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কি? ধর্মপাল। এখন আমরা এই শ্রেষ্ঠ রাজা ধর্মপাল নিয়ে কিছু ইনফরমেশন জানবো। ধর্মপাল কি করে? সোমপুর বিহার নির্মাণ করে। আচ্ছা, সোমপুর বিহার কোনটা বলেন তো? এই সোমপুর বিহার কোনটা বলেন? এই যে ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করেন, সোমপুর বিহার কোথায় বলেন? সোমপুর বিহার কোথায় বলেন? আপনারা অনেকেই জানেন। সোমপুর বিহারকে কি বলা হয়? পাহাড়পুর। পাহাড়পুরের নাম শুনছেন? পাহাড়পুরের নাম শুনছেন? সোমপুর বিহার বা পাহাড়পুর কি করে? নির্মাণ করে। এবং এই পাহাড়পুর বা সোমপুর বিহারকে ইউনেস্কো কি করে? বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। কত সালে? 1985 সালে। 1985 সালে ইউনেস্কো 300 কততম বলেন? 322তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন। কি? বিশ্ব ঐতিহ্য হিসাবে কি করে ঘোষণা করে। তাহলে এই সোমপুর বিহার বা পাহাড়পুর বিহারকে 1985 সালে ইউনেস্কো 322তম বিশ্ব ঐতিহ্য হিসেবে কি করে? ঘোষণা করে। এখন এই যে ধর্মপালের সময় কি ছিল? ত্রিশক্তির একটা প্রভাব ছিল। ত্রিশক্তির প্রভাব ছিল। এখন এই যে ত্রিশক্তিটা কি ছিল? একটা ছিল পাল বংশ, রাজপুতানার বংশ, আর হচ্ছে রাজপুত বংশ।
এই ত্রিশক্তি, একটা ছিল কি পাল বংশ, একটা ছিল রাজপুতানা বংশ, একটা হচ্ছে রাজপুত বংশ। এই তিন বংশের মধ্যে বা তিন রাজ্যের মধ্যে কি হয়তো সবসময় কি থাকতো, দ্বন্দ্ব লেগেই থাকতো। দেখেন তাহলে আমরা ধর্মপালের ব্যাপারে যেটা জানবো যে তিনি সম্পুর বিহার বা পাহাড়পুর বিহার নির্মাণ করে, যেটা 1985 সালে ইউনেস্কো 322তম বিশ্ব ঐতিহ্য হিসাবে কি করে ঘোষণা করে। এবং এই ধর্মপালের সময় ত্রিশক্তির প্রভাব ছিল ভারতবর্ষে। ত্রিশক্তি কি কি? একটা হচ্ছে পাল বংশ, দ্বিতীয় হচ্ছে রাজপুতানার বংশ, তৃতীয় হচ্ছে রাজপুত বংশ। দেখেন এগুলো ইতিহাস, কিন্তু এগুলো ইতিহাস, আমাদের কিন্তু ইতিহাস জানতে হবে। নওগাঁ জেলায় অবস্থিত, হ্যাঁ এই যে এক বিভাগে, জয়া দাসের বিভাগে, নওগাঁ তো মনে হয় রাজশাহী বিভাগের মধ্যে। আচ্ছা এরপর বলবো প্রথম মহিপাল। প্রথম মহিপাল, প্রথম মহিপাল, দেখেন আমাদের কিন্তু এমসিকিউতে আসে যে হচ্ছে দিনাজপুরের মহিপাল কে খনন করে। তো দিনাজপুরের মহিপাল, দিনাজপুর ও ফেনীর মহিপাল দিঘি খনন করে। দেখেন কি করে, এই যে প্রথম মহিপাল কি করে, দিনাজপুর ও ফেনীর মহিপাল দিঘি খনন করে। দেখেন এখন তো আমরা কি ইউজ করি, ডিপ টিউবওয়েল ইউজ করি, সেই সময় কিন্তু পানি সংরক্ষণের জন্য এই দিঘি ছাড়া অন্য কোনো ওয়ে ছিল না। তাহলে এই প্রথম মহিপাল কি করে, প্রথম মহিপাল কিন্তু একজন শাসক, পাল বংশের শাসক, তিনি কি করে দিনাজপুর ও ফেনীর মহিপাল দিঘি, একটা দিঘি খনন করে, যার নাম হয় কি মহিপাল দিঘি। দিনাজপুর ও ফেনীর কি খনন করে, মহিপাল দিঘি। এখন এই যে দ্বিতীয় মহিপালের সময়, দেখেন এই দ্বিতীয় মহিপালের সময় প্রথম বিদ্রোহ সংগঠিত হয়। বিদ্রোহ সংগঠিত হওয়া মানে কি, এই যে শাসকের বিরুদ্ধে জনগণ কি হয়, বিদ্রোহ করে। এবং এই বিদ্রোহের নাম কি দেওয়া হয়, কৈতব্য বিদ্রোহ। এই কৈতব্য বিদ্রোহ কারা করে, জেলে, কৃষক, শ্রমিক। দেখেন একটু খেয়াল করি, দ্বিতীয় মহিপাল এর আগে যতগুলো শাসক ছিল তাদের সময় জনগণ কোন রকম বিদ্রোহ করেনি, কিন্তু দ্বিতীয় মহিপালের সময় প্রথম বিদ্রোহ সংগঠিত হয়, সেই বিদ্রোহকে বলা হয় কৈতব্য বিদ্রোহ। এবং এই কৈতব্য বিদ্রোহ কারা করে, জেলে, কৃষক, শ্রমিক। সেই প্রথম ভারতবর্ষে কি হয়, বিদ্রোহ সংগঠিত হয় জনগণের দ্বারা। তারা জেলে, কৃষক আর শ্রমিক মিলে একটা বিদ্রোহ করে, তার নাম হচ্ছে কৈতব্য বিদ্রোহ। তাহলে প্রথম মহিপালের সময় ভারতবর্ষের প্রথম বিদ্রোহ জনগণ দ্বারা কি হয়, বিদ্রোহ সংগঠিত হয়, তার নাম হচ্ছে কৈতব্য বিদ্রোহ। এবং সেটা কারা করে, জেলে, কৃষক এবং শ্রমিক। এগুলো কি আপনারা নোট করতেছেন? দিনাজপুরের কি করে, রামসাগর। দিনাজপুরের রামসাগরের নাম শুনছেন কতজন? দিনাজপুরের রামসাগরের নাম কতজন শুনছেন বলেন? তারপরে কি করে, এই রামপাল একটা বিখ্যাত কাজ করে, সেই বিখ্যাত কাজটা কি, জগদ্দল বিহার নির্মাণ করে। আচ্ছা তাহলে রামপাল কি করে, দিনাজপুরের রামসাগর খনন করে, আর হচ্ছে জগদ্দল বিহার নির্মাণ করে। একটু তাহলে রামপাল কি করে, রামসাগর নির্ণয় করে, খনন করে, আর জগদ্দল বিহার নির্মাণ করে। আচ্ছা এরপরে আমাদের কিন্তু পাল বংশ এখান থেকে শেষ, আমাদের কি শেষ, পাল বংশ শেষ। এখন আমাদের কি করতে হবে, সেন বংশ। দেখেন যেগুলো পরীক্ষায় আসে আমি কিন্তু সেগুলোই খালি লিখে দিচ্ছি,
এগুলো কিন্তু মাঝখানে অনেক ফাংশন আছে যেগুলো আপনার জানার প্রয়োজন নেই। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন, না কি বলেন? সামন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। এখন সেন বংশের রাজাগুলোর ক্রম, কোন রাজার পর কোন রাজা আসে, সেটা আমরা একটা ছড়ার মাধ্যমে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, হেভি বল লক্ষণ ও কেশবের। হেভি বল মানে কি? হেভি শক্তি লক্ষণ এবং কেশবের। দিনাজপুরের লিচুর কথা শুনেছি, দিনাজপুরের লিচু। দিনাজপুরের লিচু তো আমরাও জানি বিখ্যাত, কিন্তু দিনাজপুরে জল ঢাকায় রামসাগর আছে, ঘুরতে আসবেন সবাই। আচ্ছা, একটু আমরা খেয়াল করি। হেভি বল লক্ষণ ও কেশবের। এখানে হেতে হচ্ছে হেমন্ত সেন, বিতে হচ্ছে বিজয় সেন, বলতে বললাল সেন, লক্ষণ সেন, কেশব সেন। তাহলে সর্বপ্রথম রাজা ছিল কে? হেমন্ত সেন। তারপরে কে আসে? বিজয় সেন। এই বিজয় সেনকে বলা হয় সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তারপরে হচ্ছে বললাল সেন, লক্ষণ সেন, কেশব সেন। দেখেন, এই যে লক্ষণ সেনের পর থেকেই মূলত সেন বংশের কি হয়? শাসন শেষ হয়ে যায়। এই লক্ষণ সেন কি হয়? কার কাছে হেরে যায় বলেন তো? 1200 কত সালে? 4 সালে কার কাছে হেরে যায়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কাছে। তিনি পালিয়ে যায় লক্ষণায়, পালিয়ে গিয়ে কি করে? ওইখানে কিছুদিন পর মারা যায়। এবং এই যে কেশব সেন হচ্ছে লক্ষণ সেনের হচ্ছে পুত্র, সে কিছুদিন শাসন করে। যাই হোক, আমরা যখন পড়বো তখন জানবো। তাহলে সেন বংশের পরেই কিন্তু মুসলিম শাসনের শুরু হয়। সেনরা কিন্তু হিন্দু, সেনরা কি ছিল? হিন্দু। দেখেন, সেনের আগে আমরা কি বললাম? পাল শাসন করলাম না? সেনের আগে আমরা কি পড়লাম? পাল। একটু আমরা বোঝার চেষ্টা করি। সেনের আগে আমরা কি বললাম? পাল শাসন। দেখেন, পালেরা ছিল কিন্তু বৌদ্ধ। পালেরা কারা ছিল? পালের যে শাসক যারা ছিল তারা ছিল বৌদ্ধ। আর সেন যারা ছিল, সেন হচ্ছে হিন্দু। সেনেরা কি? হিন্দু। সেন শাসকরা কি ছিল? হিন্দু। এখন যখন সেন শাসকরা পাল শাসকদের কি করলো? বিতাড়িত করলো। তখন এই যে পাল যুগে যে সকল বৌদ্ধরা, বৌদ্ধ কি বলে, বৌদ্ধ গুরু বলে বা বৌদ্ধ সাধক ছিল, তাদেরকে কিন্তু এই হচ্ছে বাংলা বা ভারতবর্ষ থেকে বিতাড়িত করে এবং তারা পরবর্তীতে কি হয়? নেপালে গিয়ে আশ্রয় নেয়। এই জন্য এই যে পাল যুগে যে চর্যাপদ লেখা হয় বা রচিত হয় বা সেগুলো কিন্তু আর ভারতবর্ষে না থেকে কোথায় যায়? তারা তাদের সাথে করে নেপালে নিয়ে যায় এবং সর্বশেষ তাদের নেপালের রাজদরবার বা রয়্যাল লাইব্রেরি, যেটা বর্তমানে রয়্যাল লাইব্রেরি নামে পরিচিত, সেখানে পাওয়া যায়। তো এই সেন বংশের প্রথম রাজা কে ছিল বা প্রতিষ্ঠাতা ছিল সামন্ত সেন, প্রথম রাজা ছিল হেমন্ত সেন। তারপরে আসে হচ্ছে বিজয় সেন, তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয় সেন বংশে। তারপরে আসে বল্লাল সেন, তারপরে লক্ষণ সেন এবং সর্বশেষ কেশব সেন। লক্ষণ সেন কার কাছে পরাজিত হয়? লক্ষণ সেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কাছে পরাজিত হয়। যাই হোক, আমরা এই ধারাটা একটু মনে রাখার চেষ্টা করব। আমরা কি করব? এই ধারাটা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা এখন লক্ষণ সেনের ব্যাপারে পড়ব। কার ব্যাপারে? লক্ষণ সেন, যার মাধ্যমে কি হয়? সেন বংশের কি হয়ে যায়? পতন ঘটে। আচ্ছা, আপনাদের কি ক্লাসগুলো একটু বোরিং লাগতেছে? দেখেন, আসলে ক্লাসগুলো এরকমই, কারণ এখানে বোঝার কিছু নাই। আমি খালি লিখে দিব, আপনাদের ক্লাসগুলো ধারাটা ঠিক রেখে আপনাদেরও লিখতে হবে, মুখস্থ করতে হবে। সো এই ক্লাসগুলো একটু বোরিংয়ে হবে। ক্লাসগুলো কি হবে? বোরিং হবে, কারণ এখানে যদি বোঝানোর কিছু থাকতো আপনাদের বুঝাইতাম। আপনাদের খালি কি নোট করে দিচ্ছি আমি,
দেখেন লক্ষণ সেন কে ছিল সর্বশেষ রাজা, কি সেন বংশের সর্বশেষ রাজা ছিল। কি হয় এই যে 1204 সালে ইখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কাছে পরাজিত হয়। কিভাবে পরাজিত হলো? 17 থেকে 18 জন অশ্বরোহী কি করে? আক্রমণ করে। 17 থেকে 18 জন কি করে? অশ্বারোহী কি করে? আক্রমণ করে। এখন আসলে এখানে একটা অনেক বড় একটা গল্প আছে যে এইভাবে 17-18 জন কিভাবে এই লক্ষণ সেনের মতো একজন রাজাকে কিভাবে পরাজিত করলো। আসলে এখানে বড় একটা গল্প আছে। গল্পটা এরকম, মানে যাই হোক ওটা বলতে গেলে অনেক সময় লাগবে। এটা খুব ইন্টারেস্টিং গল্প যে এই 17-18 জন কিভাবে, আপনি চিন্তা করেন একটা রাজার সাম্রাজ্য 17 জন 16-17-18 জন মাত্র অশ্বারোহী বা 17 অশ্বারোহী মানে একটা ঘোড়াতে তো 17-18 জন একজনই থাকবে, তাহলে 17 জন বা 18 জন কিভাবে একটা পুরো রাজ্যকে দখল করে নিল। খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী আছে এটা। হ্যাঁ, মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, বুঝছেন? যদি কখনো সময় পাই তাহলে বলবো যে এত অল্প মানুষ, আপনি চিন্তা করেন বাংলাদেশকে যদি আপনি দখল করতে চান তাহলে 16-17 জন গিয়ে কেউ দখল করতে পারবেন? বা আপনি যদি ধরেন হচ্ছে বাংলাদেশে কি আছে এই যে যমুনাতে যেখানে রাষ্ট্রপতি থাকে সেটা যদি আপনি দখল করতে চান, আপনি 17-18 জন গিয়ে পারবেন না। তো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী ছিল, যার কারণে আসলে মানে এরা যে আক্রমণ করতে আসছে ওরা বুঝে নাই, ওরা কখনোই ভাবে না যে 17-18 জন মিলে আক্রমণ করবে। তারা ভাবছিল যে তারা হচ্ছে ঘোড়া বেচা কেনা করতে আসছে, কিন্তু এই সুযোগে তারা রাজ্যে ঢুকে হুট করে তারা হচ্ছে রাজ দরবারে ঢুকে যায়। অনেক কাহিনী আছে এটা। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু মূলত এতক্ষণ পর্যন্ত আমরা যে শাসনামলগুলো পড়লাম, আমরা কি পড়লাম? মৌর্য পড়লাম, গুপ্ত পড়লাম, পাল পড়লাম, তারপরে হচ্ছে এরপর সেন পড়লাম। এগুলো কিন্তু সবগুলোই ছিল কি হিন্দু বৌদ্ধ, তাই না? এখন আমরা বলবো যে উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা কিভাবে হয়। উপমহাদেশে কি কার শাসনামল? মুসলিম শাসনামল কিভাবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা বাজে কয়টা একটু খেয়াল করি। আচ্ছা সময় আছে, তাহলে এখন আমরা পড়বো যে উপমহাদেশ মানে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা। মুসলিম শাসনের সূচনা, তাহলে উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা কিভাবে হয় দেখেন। তাহলে এখানে দুইটা কাজ হয়, একটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে ভারতবর্ষ। তাহলে একটা হচ্ছে ভারতবর্ষে কখন মুসলিম শাসন শুরু হয়, আর একটা বাংলায় কখন হয় এবং ভারতবর্ষে কখন হয়, এটা আমাদের আলাদা আলাদা ভাবে আমরা একটা টেবিলের মধ্যে মনে রাখবো। আলাদা আলাদা পড়লে আমাদের মনে থাকে না অনেক সময়। 711 থেকে 712 সাল থেকে 1857 সাল। দেখেন শুরু হয় কখন? শুরু হয় হচ্ছে 711 মতান্তরে 712 সালে ভারতবর্ষে কি মুসলিম শাসনের সূচনা হয়, এবং শেষ হয় কত? 1857 সালে। 1857 সালে কি হয় বলেন তো? এই যে আমাদের কি বলে ইংরেজরা দখল করে নিল, ইংরেজরা কাকে হারায় নিল বলেন তো? আচ্ছা যাই হোক, তাহলে এইটা যে শুরু হইল কিসের মাধ্যমে শুরু হইল একটু বলেন। যে এই যে মোহাম্মদ বিন কাসিম কি করে এই 1712 সালে মতান্তরে 11 বা 12 সালে কি করে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করে। শেষ হয় কার মাধ্যমে? সিপাহী বিদ্রোহের মাধ্যমে। সিপাহী বিদ্রোহের মাধ্যমে কি হয়? ভারতবর্ষে মুসলিম শাসনের কি হয়? শেষ হয়ে যায়। এখানে 1204 সালে কি হয়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কি করে? একটু আমরা খেয়াল করি। এই যে 1204 সালে কি হয়? 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কি করে?
এই লক্ষণ সেনকে পরাজিত করে না, পরাজিত করে কি করে বাংলা দখল করলো। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কি ছিল? মুসলমান। তাহলে বাংলায় মুসলমান যুগের বা মুসলমান শাসনের সূচনা হয় কত সালে? 1204 সালে। তাহলে এই যে আমি বখতিয়ার খিলজি লিখে দিলাম খালি খিলজি, তাহলে খিলজি কি বখতিয়ার খিলজির মাধ্যমে কি হয় 1204 সালে কি হয় বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। আর শেষ হয় কি সিরাজের পরাজয়ের মাধ্যমে। সিরাজের পরাজয়ের মাধ্যমে কোথায় হয়? পলাশীর যুদ্ধে। কার কাছে পরাজিত হয়? ইংরেজদের কাছে। তাহলে একটু খেয়াল করি আমরা, এই যে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় 711 থেকে 712 সালে। কার মাধ্যমে? মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। শেষ হয় 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে 1204 সালে। কার মাধ্যমে? বখতিয়ার খিলজির মাধ্যমে। শেষ হয় 1757 সালে। কার মাধ্যমে? সিরাজের পরাজয় বা পতনের মাধ্যমে। সিরাজ কি করে? ইংরেজদের কাছে হেরে যায়। কোথায় হেরে যায়? পলাশীর যুদ্ধে। কার কাছে? ইংরেজদের কাছে। তো মোটামুটি এইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে বাংলায় কখন মুসলিম শাসনের সূচনা হয়, কখন শেষ হয়, তারপর ভারতবর্ষে কখন মুসলিম শাসনের শুরু হয় বা সূচনা হয়, কখন শেষ হয়, আপনার একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু এটা মিশাই দিই। দেখেন, এগুলো ইতিহাস আমাদের জানতে হবে, বুঝছেন? এগুলো মনে রাখা একটু কঠিন, এই তারিখগুলো, সালগুলো একটু চেষ্টা করতে হবে আমাদের। তাহলে দেখেন, 712 সালে ইরাকের মোহাম্মদ হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসিম সিন্ধু নদীর তীরে, কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে রাজা দোহারকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করে। কাকে পরাজিত করে? রাজা দোহারকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করে। কত সালে? 712 সালে। এখন ভারতবর্ষে, এটা কোন? সিন্ধু নদীর তীরে গেল। এখন ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এখন এটা গেল কি একটা শুধুমাত্র একটা স্বল্প এলাকা জুড়ে সে কি করলো? মোহাম্মদ বিন কাসিম কি করলো? দখল করে নিল। এখন পুরো ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কিন্তু কাসিম না, কে করে? ভারত মোহাম্মদ ঘুরি, ময়জউদ্দিন মোহাম্মদ ঘুরি। আচ্ছা, মোহাম্মদ ঘুরি দিলাম। মোহাম্মদ ঘুরি কি করে? প্রতিষ্ঠা করে। কিন্তু যদি সূচনা আসে তাহলে সূচনা করে কে? সূচনা করে কাসিম, মোহাম্মদ বিন কাসিম। কে করলো? সূচনা করলো কে? মোহাম্মদ বিন কাসিম। আর যদি বলে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করে কে? প্রতিষ্ঠা করে হচ্ছে মোহাম্মদ ঘুরি। প্রতিষ্ঠা করে কে? মোহাম্মদ ঘুরি। বুঝতে পারছেন? তাহলে সূচনা করলো কি? মোহাম্মদ কাসিম। কিভাবে সূচনা করলো? সিন্ধু নদীর তীরে এই যে রাজা দোহারকে পরাজিত করে সেগুলো মুসলিম শাসনের সূচনা করলো। তাহলে সূচনাকারী কে? মোহাম্মদ কাসিম। আর এই পুরো ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করে কে? মোহাম্মদ ঘুরি। আর যদি বলি দিল্লিতে প্রথম সালতানাত বা শাসন করে কে? কুতুবউদ্দিন আইবেক। আচ্ছা, মির্জাফরের উপর রাগ হয় আসলে
আপনি তো মির্জাপুর, এখন দেশের মধ্যে আছে না, বাংলাদেশের আছে না, বাংলাদেশে যুগে যুগে মির্জাপুরটা থেকে যায়, বুঝছেন? আমরা হয়তো চিনতে পারি না, যুগে যুগে মির্জাপুরটা আমাদের সঙ্গেই থেকে যায়। এখন আমরা বলবো সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের কথা কি শোনেন নাই? ভারতবর্ষ কতবার আক্রমণ করে? 17 বার। সুলতান মাহমুদ কি করে? 16 বছরে ভারতবর্ষ ভারতবর্ষ কতবার? 17 বার আক্রমণ করে। দেখেন এই সুলতান মাহমুদ কি করে, ভারতবর্ষ তো মানে আল্লাহ তাআলা এত বেশি ধন সম্পদ দিছিল, সে ভারতবর্ষে কি করে, সে 16 বছরে 17 বার আক্রমণ করে ভারতবর্ষকে লুট করে ইরাকে নিয়ে যায়। কি করতো? ভারতবর্ষকে লুট করে, দেখেন প্রতি বছরই একবার করে সে কি করছে, ভারতবর্ষ আক্রমণ করে ধন সম্পদ, তখন তো স্বর্ণ মুদ্রা ছিল, সব লুট করে কি করতো, কোথায় নিয়ে যেত? ইরাকে। সুলতান মাহমুদ কোথাকার বাসিন্দা ছিল? ইরাকে। তাহলে 16 বছরে 17 বার কি করে ভারতবর্ষ আক্রমণ করে। তারপরে কি করে? গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করে। দেখেন আর কি করে, এই যে গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করে কে? সুলতান মাহমুদ। আচ্ছা দেখেন, এই সুলতান মাহমুদের সময় কবি ফেরদাউসি কি করে, একটা মহাকাব্য আছে, শাহনামা মহাকাব্য কি করে রচনা করে। আর এই কবি ফেরদাউসি কি বলা হয়? প্রাচ্যের হুমার বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রাচ্যের হুমার কাকে বলা হয়? তাহলে কবি ফেরদাউসিকে কাকে বলা হয়? কবি ফেরদাউসি কি বলে? প্রাচ্যের হুমার বলা হয়। সুলতান মাহমুদের ব্যাপারে যেটা জানবো আমরা, তিনি কি করেন? 16 বছরে 17 বার ভারতবর্ষ আক্রমণ করে। তিনি গুজরাটের সোমনাথ মন্দির কি করে? ধ্বংস করে। এবং কবি ফেরদাউসি তার সময়ে কি করে? শাহনামা মহাকাব্য লেখে। এবং কবি ফেরদাউসিকে বলা হয় প্রাচ্যের হুমার। এটা পরীক্ষায় অনেকবার এসেছিল, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখন আমরা এই যে ভারতবর্ষের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরি, আমরা মূলত মোহাম্মদ ঘুরি নামে চিনি, তার ব্যাপারে কিছু বলবো। সে হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথে 2টা যুদ্ধ করে। প্রথম যুদ্ধে সে হেরে যায়, পরবর্তী যুদ্ধে সে কি করে? জয়লাভ করে। আমরা তো এই যে পৃথ্বীরাজ চৌহানের অনেক হিন্দি ছবি করে না, সেখানে তো আমরা দেখেছিলাম যুদ্ধের কথা। আচ্ছা আমরা একটু দেখে নিই কি যুদ্ধ করে। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1191। এখানে হচ্ছে কার মধ্যে হয়? ঘুরি ভার্সেস হচ্ছে পৃথ্বীরাজের মধ্যে হয়। এখানে কি হয়? পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে। এর ফলশ্রুতিতে কি হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, আবার 1 বছর পর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1192 সালে। আবার কার মধ্যে হয়? আবার হয় হচ্ছে ঘুরি ভার্সেস কার মধ্যে? পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পৃথ্বীরাজ চৌহান। এখন প্রথমবারে কি করলো? পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করলো, পরের বার পৃথ্বীরাজ চৌহান কি হয়? হেরে যায়। এই যে তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে গেল, তখন পুরো ভারতবর্ষে কি মোহাম্মদ ঘুরি মুসলিম শাসনের সূচনা করলো। তাহলে মোহাম্মদ ঘুরি কি করলো? তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে কার মধ্যে হয়? ঘুরি আর হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে যায়, পৃথ্বীরাজ চৌহান কি করে? জয়লাভ করে।
আবার 1 বছর পর তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। হেরে যাওয়ার ফলে পুরো ভারতবর্ষে কি মুসলিম শাসনের সূচনা হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা বলেন? আরো তো অনেক পড়া বাকি আছে, আপনাকে একটু শর্টকাট করে পড়াবো। আচ্ছা, আজকের মতো কত বাজে? 10টা 2 বাজে। আজকের মতো আমরা এখানে শেষ করি। আমাদের আরো অনেক পড়তে হবে, বুঝছেন? এই যে জিকে একটু একটু কঠিন মনে হবে। আপনারা বাংলা ইংরেজিও আছে, আপনাদের পরীক্ষা নিতে চেয়েছিলাম তাই না? আচ্ছা, আপনাদের নোটটা যে কই রাখছি, আচ্ছা যে টপিকগুলো থাকতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে যে শুদ্ধ বানান, সন্ধি, বাগধারা, তারপরে হচ্ছে সমাস, সমাস কারক, তারপরে সমাস কারক, তারপরে হচ্ছে সন্ধি হয়ে গেল, শুদ্ধ বানান সন্ধি, তারপরে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত শব্দ 2 4 6 আরো ছিল। আর শুদ্ধ বানান, সন্ধি, বাগধারা, সমাস কারক, বিপরীত শব্দ, আর কি ছিল? সমাস কারক তো বললাম। আচ্ছা, আরো একটা টপিক ছিল আর কি, আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না। এই টপিকগুলোর উপর আপনাদের একটা পরীক্ষা নিব যে আপনারা বাংলায় কতটুকু পড়াশোনা করছেন। দেখেন প্রত্যেকটাতে কিন্তু 5 নম্বর করে লিখিত জন্য 1 2 3 4 5 6 5 6 30। এখানে কোনো সময় কারক থেকে প্রশ্ন থাকলে সমাস থাকে না, কোনো সময় এই যে বিপরীত শব্দ থাকলে শুদ্ধ বানান থাকে না। মোটামুটি এখান থেকে আপনার প্রত্যেকটা টপিক থেকে লিখিত জন্য 5 নম্বর করে থাকে। শুদ্ধ বানান অবশ্যই থাকবে, সন্ধি বিচ্ছেদ 5 নম্বর অবশ্যই থাকবে, তারপরে বাগধারা 5 নম্বর অবশ্যই থাকবে। কখনো সমাস থাকলে কারক থাকে, কারক থাকলে সমাস থাকে না, কখনো এই বিপরীত শব্দ থাকে না। আবার এখানে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ 5। দেখেন এইখানে এই যে বাগধারা আছে না, এই বাগধারা দিয়ে কি হয় যে আপনার বাক্য লিখতে হয়। ধরেন একটা আছে যে তীর্থের কাক, তীর্থের কাক, তীর্থের কাক মানে কি? এটা কি তীর্থের কাক? কি একটা বাগধারা। তীর্থের কাক মানে মানে লিখে এটা দিয়ে একটা বাক্য গঠন করতে বলে। তাহলে আপনারা আপনাদের তো মুখস্থ অংশগুলো আমি দিয়েছি, আপনারা সকলেই এই যে শুদ্ধ বানান, সন্ধি, বাগধারা, সমাস কারক, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো আপনারা সকলেই প্রস্তুতি নেন। আমি পরীক্ষাতে জানাই দিব। আমি চেষ্টা করবো যে এই সপ্তাহের সামনে যে সপ্তাহ আসতেছে সেই সপ্তাহ শেষের দিকে আপনাদের বাংলার উপর একটা আমি পরীক্ষা নিব, একইভাবে ইংরেজি, গণিত প্রত্যেকটা টপিকের উপর একটা পরীক্ষা নিব। যুক্তবর্ণ সবসময় আসে না, যুক্তবর্ণ সবসময় আসে না। যেগুলো সব থেকে বেশি আসে শুদ্ধ বানান, অর্থাৎ একটা বানান থাকবে শুদ্ধ করে লিখতে হবে। সন্ধি, সন্ধি, তারপর বাগধারা, বাগধারা দিয়ে বাক্য লিখতে হবে 5টা বাগধারা থাকবে, 5টা দিয়ে 5টা বাক্য। তারপরে সমাস, তারপরে কারক, তার বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ। দেখেন এগুলো যেহেতু আপনার রিটেন পরীক্ষা নিব, এই জন্য আমি আপনাকে খাতায় একটা প্রশ্ন করে দিব, গ্রুপে দিব। আপনারা সকলেই সেই প্রশ্ন দেখে দেখে নিজে নিজে পরীক্ষা দিবেন, নিয়ে ছবি তুলে আমাকে ইনবক্স করবেন। যেহেতু লিখিত পরীক্ষা এইভাবেই নিতে হয়, বুঝতে পেরেছেন? তো এই একইভাবে বাংলা শেষ হলে ইংরেজি নিব, ইংরেজি শেষ হলে গণিত নিব, তারপরে এই জিকের উপর একটা পরীক্ষা নেব। এইভাবে পরীক্ষা নিয়ে আমরা মোটামুটি কতটুকু পড়াশোনা করেছি সেগুলো আমরা করব। আমি গ্রুপে দিয়ে দিব যে কোন কোন টপিকের উপর পরীক্ষা আমি নিয়ে নেব, সমস্যা নেই, ডিটেলস দিয়ে দিব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আর যারা নোট নিয়েছেন নিবেন, না হলে আমি হচ্ছে দেখি 2 দিনে যতটুকু ক্লাস হয়েছে সেই ক্লাসের হচ্ছে ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিব পিডিএফ করে। তো আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।